নমস্কার, 5টা 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আর্চিকরের একটা ভাইরাল ফুটেজ ঘুরছে সেমিনার হলের, কখনকার সেদিনের ঘটনার পরের। আমি একবার দেখাই আপনাদের, প্রথমে ছবিটা একবার দেখাই, যে ভাইরাল ফুটেজ ঘুরছে। এই ভাইরাল ফুটেজে স্টিল করে আমরা একটু দেখিয়ে দিতে চাই এখানে কারা কারা রয়েছেন। প্রচুর মানুষ রয়েছেন, তাদের মধ্যে নিরাপত্তার দায়িত্বে তারাও রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন। কারা কারা রয়েছেন চট করে একটু দেখাই। ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক আর্চিকরের দেবাশিস সোম, এই যে দেবাশিস সোম, ইনি রয়েছেন। আর কে রয়েছেন? সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী, অর্থাৎ সেই সময়ের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ আইনজীবী শান্তনু দে ওই সেমিনার হলে। আর একজন, ভালো করে দেখুন, সন্দীপ ঘোষের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রসূন চট্টোপাধ্যায়। তো এরা সেদিন কি করছিলেন এটা জানার আগে প্রথমে জানতে হবে এই ভিডিও কোন সময়ের বলে দাবি করা হচ্ছে, কোন সময়ের ভিডিও, কোন জায়গার ভিডিও। আমার সঙ্গে অর্পিতা রয়েছেন প্রতিনিধি, সরাসরি অর্পিতার সঙ্গে একবার কথা বলবো। অর্পিতা, যে ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও আমরা দেখাচ্ছি, তাতে 3 জনকে শনাক্ত করা যাচ্ছে, 3 জনকে চিহ্নিত করা যাচ্ছে, যে 3 জন চেনা মুখ। তো এই ভিডিও প্রথমে একটু জেনে নি কোন সময়ের বলে দাবি করা হচ্ছে। অর্পিতাকে ফোনে যোগাযোগ করা যাচ্ছে? অর্পিতা, জানতে চাইছিলাম তোমার কাছে, অর্পিতা কোন সময়ের ঘটনা বলে এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, এটা কোন সময়ের ভিডিও বলে জানা যাচ্ছে বা বলছেন সবাই? দেখো, যে এই ভাইরাল যে ভিডিও, সেখানে 8ই আগস্টের পর যে 9ই আগস্ট, সেই 9ই আগস্ট যেদিনকে কিনা দেহ উদ্ধার হয় এই সেমিনার হল থেকে, সেই সময়কার ভিডিও। অর্থাৎ যখন কিনা 9ই আগস্ট এই সকালে দেখা যাচ্ছে পুরো থেকে ভিড়, এবং এই ভিড়ে যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ স্পেসিফিক ভাবে, সেখানে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, অর্থাৎ তৎকালীন যিনি কিনা অধ্যক্ষ, সেই অধ্যক্ষ ঘনিষ্ঠ যারা ব্যক্তি তারা সেখানে উপস্থিত, এবং তারা কিন্তু বেশিরভাগটাই বহিরাগত। প্রথমত যার ছবি তুমি দেখছো, তিনি হচ্ছে দেবাশিস সোম, ফরেনসিকের ডিপার্টমেন্টের ডক্টর, এবং তিনি হচ্ছে অধ্যাপক, যিনি এই যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু অন্যতম তার ভূমিকা ছিল। এবং বলা যায় যে সন্দীপ ঘোষের একেবারে কার্যত বলা যায় যে মূল পরামর্শদাতাকারী হচ্ছে এই দেবাশিস সোম, যার বাড়িতে গতকালকে গেছিল সিবিআই। আজকে তাকে নিজামে তাকে তলব করা হয়েছিল, এবং ভাইরাল ভিডিওর পরে কিন্তু সিজিওতেও কিন্তু তাকে কিন্তু এখানে তলব করা হয়েছে। দ্বিতীয় যে ছবিটা তুমি দেখছো, সেটা হচ্ছে প্রসূন চ্যাটার্জি, যিনি কিনা সন্দীপ ঘোষের পিএ এবং ছায়া সঙ্গী। তিনি আদতে কাজ করেন হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে ডেটা এন্ট্রি তিনি কাজ করেন। কিন্তু হঠাৎ করে এই বহিরাগত কি করে সেমিনার হলে তিনি পৌঁছে গেলেন, তিনি তো আরজি করেন নয়। তৃতীয়ত যাকে দেখা যাচ্ছে, তিনি হচ্ছে শান্তনু দে, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তার এক আইনজীবী হচ্ছে এই শান্তনু দে। তিনি কোন পরামর্শ দিতে এই ঘটনাস্থলে তিনি পৌঁছালেন? সব থেকে উল্লেখযোগ্য যে নির্যাতিতার মা বাবা, তারা সেখানে ঢুকতে পারলেন না, তারা 3 ঘন্টা অপেক্ষা করেছিলেন বলে কিন্তু নির্যাতিতার বাবা অভিযোগ করেন। কিন্তু এই যে বহিরাগতদের যে তুমি ছবি দেখতে পাচ্ছ, সেই বহিরাগতরা সেখানে কিভাবে অ্যাক্সেস পেল? অর্থাৎ যেখানে কিনা প্লেস অফ অকারেন্স বা যেখানে কিনা পিও বা ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে এদের অ্যাক্সেস কিভাবে সেখানে হলো? সেখানে ঢুকতে গেলে তো পুলিশ আগে আটকাবে। দেখো তুমি, সাদা পোশাকের যিনি পুলিশ, যিনি উর্দিধারী, তিনি হলো আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে একাধিকবার এখানে তলব করা হয়েছে, যাকে একাধিকবার বয়ান নেওয়া হয়েছে। তার সামনে গোটা এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ যখন এরকম ধরনের একটা নৃশংস একটা হত্যাকাণ্ড চলে, সেখানে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, সেই ঘটনাস্থলে কিভাবে বহিরাগতরা সেখানে একের পর এক। অর্পিতা সঙ্গে থাকো, আমরাও এই বিষয়ে ধন্দে যে কিভাবে এত মানুষ আসতে পারেন, এবং এই এত মানুষ যদি চলে আসেন সেখানে প্লেস অফ অকারেন্স বলছো যাকে, ঘটনাস্থল যাকে বলা হচ্ছে সেখানে, তাহলে তদন্তের ক্ষেত্রে পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে, কোথায় কোথায় গন্ডগোল হতে পারে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের এই ভাইরাল ভিডিও সম্পর্কে কি বলছেন শুনুন। দেবাশিস সোমের কিন্তু পলিগ্রাফি টেস্টের জন্য অলরেডি সিলেক্ট হয়েছে।
প্লেস অফ অকারেন্স ইজ সো ভাইটাল। ওটা প্রথম কথা হচ্ছে কি চক দিয়ে পুরোটা গার্ড করে রাখা শুধু নয়, আইওকে পর্যন্ত ভিতরে ঢোকা নিষেধ, কারণ তাকে খুব সন্তর্পণে ঢুকতে হয়। প্লাস টপোগ্রাফি অফ দ্য প্লেস অফ অকারেন্স, যাকে পূব পশ্চিম উত্তর দক্ষিণ। তো ওই প্লেসে যে সেমিনার হল সেখানে যাবে কেন, কি কারণে, যারা গেছে আপনারা দেখুন তাদের উদ্দেশ্য হচ্ছে কি এভিডেন্সটাকে নষ্ট করে দেওয়া, সোজা কথা। আগে ছিল মার্ডার, কারণ মার্ডারটা করেছে এই কারণে যে দুর্নীতিটা ধরে ফেলেছে, তারপরে হচ্ছে কি হয়তো রেপ করেছে, কিন্তু প্রিপ্ল্যান্ড ওয়াইজ তাকে মার্ডারটা করেছে ডিউ টু পার্সোনাল দেয়ার গেইন, যে ও করাপশনটা পুরো জেনে গেছে বলে। আন্দোলনরত যে ছাত্ররা পড়ুয়ারা রয়েছেন, এই ভিডিও যখন ভাইরাল, ভিডিও যখন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখার পর তারা কি বলছেন? আমাদের তো সেরকমই মনে হচ্ছে কিছু হয়তো এভিডেন্স নষ্ট হয়েছে, আর এরাই করেছে না অন্য কেউ করেছে, এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমরা ওয়েট করছি, দেখা যাক সিবিআই কতদূর কি করতে পারে। সেদিন যখন আমরা আন্দোলন করছিলাম সেখানে বলেছিলাম যে যতক্ষণ আমরা ম্যাজিস্ট্রেট না আসবে ততক্ষণ বডির ময়নাতদন্ত হবে না। সেই সময় আমরা দেখছিলাম যে অনেকজন ঢুকছিল, যদি এটা সেমিনার রুমের ভিতরে হয়ে থাকে তাহলে যেটা মারাত্মক অভিযোগ, হ্যাঁ, তাহলে সেটার বিচার করা উচিত। যারা ছিল তারা কি মোটিভ নিয়েছিল, কি উদ্দেশ্যে ছিল, সেটা বাইরে আসা উচিত। সেখান থেকে যে মেটেরিয়ালস গুলো পাওয়া যায় সেটাই তো আমার পরবর্তীকালে একটা এভিডেন্স হিসেবে কাজ করে। অতএব যিনি মেডিকেল নলেজ রাখেন তিনি যদি মনে করেন যে আমি এই এভিডেন্সটাকে এইভাবে সরিয়ে দিতে পারি বা এইভাবে মডিফাই করি, অতএব সেটা ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে সেটা ডিফিকাল্টিস হতে পারে। এখন আমার কাছে যেমন জাস্টিস পেতে একটা ডিলে হচ্ছে, সেটাও একটা রিজন হতে পারে। তো এই যে ছবি আমরা দেখছি, তার মধ্যে যাকে দেখা যাচ্ছে ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোম, সেই দেবাশিস সোমকে সিজিওতে ডেকে পাঠানো হয়েছে। সেই ছবি আপনাদের দেখাবো, সেখান থেকে আমার প্রতিনিধি রয়েছে, দেখাবো। তবে তার আগে গণকনভেনশনের ছবি একবার দেখাই আপনাদের। আমরা সাধারণ ছাত্র মানুষ, তাই আমরা শুধু চিৎকার করেছি নইলে চুপ করে থেকেছি। আমরা দেখেছি আমাদের নির্বাচিত সরকার অপরাধের ন্যায় বিচার না করে নিজেদের গাফিলতি ঢাকতে দেশের সর্বোচ্চ আদালতের সামনে উপস্থিত। আমরা আরো দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাইয়ের দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আমরা সব দেখছি আর তার মধ্যেই প্রতিবাদ করার চেষ্টা করছি। আমাদের অনেক মতের অমিল আছে, সংশয় আছে, আর আছে ভয়, তবু আমরা পথ ছাড়বো না। আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে। সরকারি হসপিটালের ভিতর এমন ভয়ানক কাণ্ড কিভাবে হলো, কারা ঘটালো, ঘটনাস্থলে ভাঙচুর করলো কারা, সঠিক তথ্য প্রমাণের অভাব হচ্ছে কেন, এসব আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন। তাই মহামান্য সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর কাছে তিলোত্তমার নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলার বিচার চাই যত দ্রুত সম্ভব। এসব তো লিখেছি, আমরা জানি না কি হবে। খবর দেখছি আর প্রশ্ন উঠছে 2023-এ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আরজিকর হসপিটালের দুর্নীতি এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্ত মিডিয়াতে যতগুলো চ্যানেল আছে, আমরা প্রত্যেকদিন টিভি দেখছি, রাত্রিবেলা দেখছি যে আক্তার আলী যে ভদ্রলোক প্রাক্তন ডেপুটি সুপার, উনি সব জায়গায় নাকি গেছেন, মুখ্যমন্ত্রীর দপ্তর অব্দি গেছেন। তারপরে এসআইপি গঠন করা হয়েছে, তারপরেও আমি এই ভাষাগুলো জানতাম না। এই কদিন ধরে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই ভাষাগুলো শিখেছি। এসআইপি, তাহলে কেন কোনো কথা হয়নি, কেন সবাই মুখ বুঝেছিল? সবাই অন্যদিকে যতগুলো জায়গায় প্রথম সারির যতগুলো মিডিয়া চ্যানেল যেখানে যে কথা হচ্ছে, সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসছেন। তো যখনই কোনো প্রশ্ন হচ্ছে, আমাদের সরকারের তরফ থেকে যে মুখপাত্র, তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন অমুক রাজ্যে তো ওইটা হয়েছিল, তাহলে তখন কেন হয়নি। যাই বলা হচ্ছে তখন একটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখন বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও, সিবিআই এর কাছে বিচার চাও, সরকারের কাছে বিচার চেয়ে কি হবে। এক্ষুনি আসার আগে একটা প্রথম সারির চ্যানেলে দেখলাম যে সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল। এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে, কারা ঢোকালো? পুলিশ তো ছিল সেখানে, তাহলে পুলিশ কি করলো? এই প্রশ্নগুলো তো এখন সিবিআই এসে কি করবে? সিবিআই এর কাছে তখন কোনো তথ্য প্রমাণই নেই যা দেখতে পাচ্ছি। তার প্রত্যেকটা ভারতবর্ষে যা কেস হয়, বেশিরভাগ কেস ঝুলে থাকে আমাদের যখন মৃত্যু পর্যন্ত, তখন আমরা বৃদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে বলবো ওই যে একটা ঘটনা হয়েছিল, আমরা আন্দোলনে গেছিলাম কিন্তু কোনো বিচার হলো না, আবার সেটাও এরকমই থেকে যাবে। আমাদের আরো কিছু, এবার আমি আবার আমাদের লেখাটা পড়ছি। সরকারি হসপিটালের ভিতরে এগুলো পড়া হয়ে গেল। প্রশ্ন হচ্ছে শুধু সরকারি নয়, বেসরকারি ছোট সংস্থা বা বিগ কর্পোরেট কর্মীদের নিরাপত্তার কি হবে? এর বাইরেও যে বিপুল সহনাগরিক অসংগঠিত ক্ষেত্রে ঘাম ছড়িয়ে দেশকে সচল রাখেন সর্বত্র, তাদের সুরক্ষার কি হবে?
এরকম অনেক প্রশ্ন উঠে আসছে। যে গুটি কয়েক মানুষ এসব বলার চেষ্টা করেছেন, মানে আক্তার আলীর মতো, আমরা তাদের চিরকাল উপেক্ষা করেছি। এখন দুয়ারে আমাদের গুন্ডাতন্ত্র, দুয়ারে দুর্নীতি, দুয়ারে ধর্ষণ, খুন এসে পড়েছে। তাই আমরা বাধ্য হয়ে আজকে পথে নেমেছি। এবার আর দলবাজিতে সময় নষ্ট না করে অন্তত নাগরিক হিসেবে টিকে থাকার জন্য পথে থাকতেই হবে। বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্রের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবার দিন গেছে। প্রশ্ন তুলতেই হবে প্রতিনিয়ত, যতক্ষণ না উপযুক্ত বিশ্বাসযোগ্য উত্তর পাচ্ছি। বুঝে গেছি থামলে চলবে না। নিজেদের অধিকার, নিজেদের দাবি নিজেদেরকেই বুঝে নিতে হবে। দরকার হলে লড়াই করেই আদায় করতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে। ছোটবেলায় শুনতাম যে পড়াশোনায় ভালো না হলে নাকি ডাক্তার হওয়া যায় না, ডাক্তার হওয়ার জন্য প্রচুর নাম্বার পেতে হয়, প্রচুর খাটাখাটনি করতে হয়। তো এখন দেখছি যে শুধু তো সেটা করলেও চলে না, মানে এখন তো দেখছি যে কিভাবে এই রাজনৈতিক নেতারা যারা রয়েছেন তাদেরকেও কিভাবে সামাল দেব, একটা সামান্য জায়গাতে কিভাবে, মানে আমি দূরে থাকি, মফস্বলে থাকি, সেখান থেকে আমার বাবা মা, মধ্যবিত্ত বাবা মা, তাদের সমস্ত পুঁজি দিয়ে আমাকে ডাক্তার হওয়ার জন্য তারা লড়াই করছেন। সেখানে আমাকে কি করে একটা আমি ঘর পাবো, কি করে একটা মানে পড়াশোনা করে পাশ ফেল, সবকিছুই সেই সব নেতারা কন্ট্রোল করছেন। বিভিন্ন লবির কথা শোনা যাচ্ছে। কোথা থেকে এলো এগুলো? মানে আমরা তো কোনোদিনও, আজকে তো তিলোত্তমার মৃত্যু আমাদের সবটা চোখে আঙুল তুলে দেখিয়ে দিল। না হলে তো আমি বসে বসে তাহলে ছবি বানাতাম, অভিনয় করতাম, ওই রিল বানাতাম, পোস্ট করতাম, হয়ে যেত, আমার তো কাজ শেষ হয়ে গেল। কিন্তু এই যে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, তিলোত্তমার মৃত্যু সেটা বোধহয় আমাদেরকে একেবারে দাগিয়ে দিল যে এবার তোমাদেরকে পথে নামতে হবে। না হলে পরে এই যে আন্দোলনে আমরা নেমেছি, আমাদেরও কিন্তু একটা সময় তিলোত্তমার মতোই অবস্থা হবে। এইটা আমি লিখে দিতে পারি, এটা আমি বলে দিতে পারি যে এখানে আমরা যারা আছি, যারা এখানে বসে আছেন, আমি তো বহুদিন ধরেই আরজি কর এবং মেডিকেল কলেজের এই জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলছি। ওরাও কিন্তু আর ভালো থাকবে না। ওদেরকে ফেল করিয়ে দিয়ে কোথাও একটা ওদের বয়সটা পার করিয়ে দিয়ে এমন কোথাও পাঠিয়ে দেবে তাতে আমরা কোনোদিন এরপরে যদি আমরা আন্দোলনটা শেষ করে দিই, তারপরে ওদের হদিশও আমরা খুঁজে পাবো না, নিজেদেরও হয়তো খুঁজে পাবো না, ওদেরকেও আর পাবো না। তাই জন্য এখন এইটা কিভাবে সুস্থভাবে চালানো যায়, আমরা 1 তারিখে একটা মহামিছিলের ডাক দিয়েছি। ওই যে বললাম, প্রচুর সংশয়, প্রচুর ভয়, কি করব বুঝতে পারছি না, জানি না। ডাক তো দিয়েছি, আসুন সবাই এই আন্দোলন যতদিন চালিয়ে নেওয়া যায়। কারণ তারপরেও আস্তে আস্তে পুজো আসছে, পুজোর হয়তো এটাই মনের মধ্যে ভয় হচ্ছে যে পুজোর আনন্দে বোধহয় আমরা সবাই বোধহয় আস্তে আস্তে সামিল হয়ে যাব। মিডিয়া আমাদেরকে সত্যি কথা অনেক কিছু তুলে ধরছেন, যার জন্য আমরা এগুলো জানতে পারছি। কিন্তু তারপরেও হয়তো মিডিয়াও হয়তো পুজোতে মেতে উঠবে, তখন হয়তো আস্তে আস্তে এই আন্দোলনের যে মূল যে এটা, মানে আমাদের যে শিকড়টা, সেটা বোধহয় আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। সেইটা আমার একটা মনে ভয় হচ্ছে। সেটাই সবার কাছে অনুরোধ, যেন এই আন্দোলনটা চালিয়ে দেয় যতক্ষণ আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ আমরা একটা সুস্থ সমাজ পাচ্ছি, যেখানে দুর্নীতি মুক্ত একটা সুস্থ সমাজ, যেখানে এই সিন্ডিকেট রাজ, হেলথ সিস্টেম, আমাদের কি বলে এডুকেশন সিস্টেম সবটাকে নষ্ট করে রেখে দিয়েছে। কোথাও আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, আমি আমার হাজবেন্ডকে বললাম যে মা হবো, কোন দেশে মা হবো, সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? আমি চাই না এইরকম দেশে মা হতে। আমি আমার সন্তানকে এই দেশে, এই দুর্নীতি যতক্ষণ আছে, আমি এই দেশে পারবো না আমার সন্তানকে নিয়ে আসতে। এইটুকুনি কথা বলার। সবাই পাশে থাকুন। এটা খুব একটা খারাপ সময় বড় ছিল, কিন্তু তিলোত্তমা দেখিয়ে দিল যে আরো খারাপ সময় আমরা আছি। শুধু আমরা যেন সবাই সবার হাত পা ধরে থাকি, সবার পাশে থাকি, এইটুকুনি আমার কথা বলার। নমস্কার, ধন্যবাদ। ভাইরাল ভিডিও প্রসঙ্গ উঠছিল, তো সেই ভাইরাল ভিডিওর বিশ্বজিৎ সোমকে দেখা গিয়েছেন এবং তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে, মাফ করবেন, দেবাশিস সোমকে দেখা গিয়েছে। এই দেবাশিস সোম, তাকে প্রথমে নিজাম প্যালেসে আর্থিক দুর্নীতির তদন্তের জন্য তাকে ডাকা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেখান থেকে তাকে সিজিও কমপ্লেক্সে ডাকা হলো, সেখানে তিনি এলেন। তার কাছ থেকে কি জানতে চাওয়া হতে পারে, সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো বিরতির পর। সঙ্গে থাকুন। এই ভাইরাল ভিডিও সার্ফেস হওয়ার পর নতুন করে আলোড়ন হয়েছে যে সেমিনার হলে সেদিন কি করে চলে এলেন, এবং তাদের মধ্যে এই যে বলছি দেবাশিস সোম, ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক আরজি করেন। এই দেবাশিস সোম, তাকে নিজাম প্যালেসে আজ তলব করা হয়েছিল আর্থিক দুর্নীতির সময়ের জন্য, আর্থিক দুর্নীতির যে তদন্ত হচ্ছে সেই তদন্তের জিজ্ঞাসাবাদ করার জন্য। তো সেখান থেকে তাকে সিজিওতে ডেকে নিয়ে আসা হলো। এই ভাইরাল ভিডিও তাকে দেখার পরে সেখান থেকেই রয়েছেন অনুপ, আমার প্রতিনিধি অনুপ। ইতিমধ্যেই তিনি চলে এসেছেন এবং তাকে কি জানতে চাওয়া হবে তার কাছে, কি মনে হয়?
তাই গতকাল থেকে দুর্নীতি মামলার ক্ষেত্রে কিন্তু একেবারে তার বাড়িতে যেমন তল্লাশি করা ছিল, পাশাপাশি সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালকের পর আজকে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সিবিআইয়ের পক্ষ থেকে, তার পরবর্তীতেই দেখা গেল যে ভিডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ আরজি কলেজের সেমিনার হল যেখানে মূলত ঘটনাস্থল, সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একেবারে তিনি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের অধ্যাপক একেবারে দেবাশিস সোম, তিনি কিন্তু সেই ভিডিও ভাইরাল হওয়া ভিডিও সেখানে কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে। এরই পরবর্তীকালে সেই ভিডিও ফুটেজ যখন সিবিআইয়ের হাতে উঠে আসে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়, অর্থাৎ নিজাম প্যালেসে যেখানে জিজ্ঞাসাবাদ তার চলছিল সেখান থেকে সরাসরি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর, সেই দপ্তরে কিছুক্ষণ আগে তিনি এসে উপস্থিত হয়েছেন। মূলত ভিডিও ফুটেজে তাকে কিভাবে কেন দেখা যাচ্ছিল এভাবে, আর কারা কারা ছিলেন এবং তিনি সে সময় ভিডিও ফুটেজে যে ভাইরাল সেখানে কি করছিলেন যখন ঘটনা ঘটে তার পরের মুহূর্তেই, এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই কারণে তাকে তলব করা হয় এবং তড়িঘড়ি একেবারে নিজাম প্যালেস থেকে সিবিআই যে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর সেখানে কিন্তু তিনি এসে পৌঁছন। ধন্যবাদ। তো এই নিয়ে রাজনৈতিক চাপানুতোড় শুরু হয়ে গিয়েছে, কারণ এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে বিজেপি কি বলছেন এবং তৃণমূল কি বলছেন। কোনো একটা জায়গায় কোনো কিছু ঘটলে সেটা খবর পেলে নিশ্চিতভাবেই কনসার্ন অনেকে ছুটে যাবেন সেই জায়গাটায়। ফলে এখন সেখানে কারা গেছিলেন, কেন গেছিলেন, কোন সময় গেছিলেন, যাওয়ার ফলে তদন্তের কোনো সমস্যা হয়েছে না হয়নি, যাদের দেখা যাচ্ছে সিবিআই তাদের ডেকে জিজ্ঞাসা করুন। হয়তো জল্পনা বাড়িয়ে, সন্দেহ বাড়িয়ে নবান্ন চলো অভিযান আমরা শুরু করতে চলেছি 27 তারিখ। আমি বলে নেই, তারপরে আমি ওপেন কোশ্চেন করব। আমি অবশ্যই করব। আপনি মনে হয় আগের দিন ছিলেন না ম্যাডাম, আগের দিন ছিলেন না, আমি বলেছিলাম। আচ্ছা, তো আমরা 27 তারিখে দুপুর 1টার সময় জানানো হয়েছে যে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে এই মিছিল দুটো নবান্নের উদ্দেশ্যে আমরা যাব। আমাদের 3টি প্রধান দাবি আমরা রেখেছিলাম। প্রথম, নির্যাতিতা দিদি ভাইয়ের সুবিচার এবং যারা এই নির্যাতনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের আইনের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং প্রধান এবং অন্যতম সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর একদম ফেলিওর হওয়ার জন্য তার পদত্যাগপত্র। তো আজকে আমরা বলেছিলাম, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয়েছিল, আমাদেরই এক বন্ধু করেছিলেন। তো সে নিজের থেকেই এটা স্বতঃস্ফূর্তভাবে তার মনে হয়েছিল এটা করতে হবে, মানে সমাজের এখন নিড অফ দ্য আওয়ার। তো সে এইটা করাতে এবং সেই পোস্টটা মানুষ অনেক ভাইরাল করে। তো ভাইরাল হওয়াতে আমরাও সেই জিনিসটা সম্পর্কে জানতে পারি এবং আমরাও বলি যে না, আমাদেরও এই জিনিসটা, এই যে দাবিগুলো রাখা হচ্ছে এটায় মত আছে। তো তার জন্যই আমরা বিগত 3-4 দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করে এই আগামী দিন যে নবান্ন চলো অভিযান হচ্ছে সেই বিষয়ে আমি স্পষ্ট বার্তা দিয়েছিলাম। তো ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠছে, বিভিন্ন মানুষের মধ্যে, অনেক প্রেস মিডিয়া অনেক বিভিন্নভাবে এই জিনিসটাকে, এই আন্দোলনটাকে নিয়ে তাদের মতো করে কাটাছেড়া করে করছে এবং তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই ছাত্র সমাজের যে আন্দোলন আছে সেটিকে শান্তিপূর্ণ, আমরা যেহেতু অ্যাপিল করেছি যে এই আন্দোলন নন ভায়োলেন্স হবে, প্রথম থেকেই আমরা অ্যাপিল এই জানিয়েছি যে এই আন্দোলন সম্পূর্ণরূপে নন ভায়োলেন্স একটা আন্দোলন হবে, যে এরকম ছাত্ররা আন্দোলন করে থাকে। এবং কিন্তু তারপরেও মানে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার, আমরা এখানটায় আমাদের দাবি দাওয়া রাখার জন্য আমরা প্রতিবাদ করতে পারি। তো এরপরে অনেক কাটাছেড়া হয়, অনেকে অনেক রকমের এই জিনিসটা নিয়ে মন্তব্য করে। তো আমরা বলে দিতে চাইছি যে দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে যে কোনো আমাদের রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় নেতা তারা নজরে নিবে আগামী দিন যে আমাদের আন্দোলন হতে চলেছে তাতে যেন অগ্রভাগে এখানে দেওয়ার থেকে বিরত থাকে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের ব্যক্তিগত স্তরে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করছে এবং আমাদের বাড়িতে গিয়েও বিভিন্ন রকমভাবে সেই চাপ সৃষ্টি করছে।
আমরা পুলিশের সাথে আমাকে যখন আমরা আগের দিন আমরা বলেছিলাম, তো সেখান থেকেই আমাদের সাথে কমিউনিকেশন শুরু হয়। আমরা জানাই যে কীভাবে, কিন্তু আমাদের কাছে কিরমভাবে মেল করতে হয় এইসবের আমাদের খুব একখানা আইডিয়া না থাকার জন্য আমরা হয়তো, আমি বলেছি যে একটুখানি সময় লাগছে, আমাদের কাছে কোনো তথ্য নেই যে কত সংখ্যা হতে পারবে কিংবা আমরা কিরকম ভলেন্টিয়ার যুক্ত করতে পারবো। তার কারণ টোটালটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কারা জয়েন হচ্ছে কি হচ্ছে সেই সম্পর্কেও আমাদের কোনো দৃষ্টিভঙ্গ নেই। আর এই কলটা সেটা এভাবেই বলা হচ্ছে যে এইটার জন্য নাকি তথ্য লোপাট হয়েছে, অনেক নাকি বহিরাগত ওখানে উপস্থিত ছিলেন, এবং সোশ্যাল মিডিয়াতে এটাও বলেছে যে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করা হয়েছে। সেটা নিয়ে আমাদের লালবাজারের পক্ষ থেকে একটু ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে আমরা ডেকে পাঠিয়েছি। প্রথমেই বলি, যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আরজি কর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, মেম্বার ছিলেন, যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রডডেড ডিক্লেয়ার করা, সেটা এমার্জেন্সিতেই উনি কিন্তু বসেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের যেই জায়গাটা যেটার ভিডিও আপনারা দেখেছেন, উনি কিন্তু এখানেই ছিলেন। ওনাদের কিছু দাবি দাবা ছিল, যেটা আপনারা হয়তো ওনারা আমাদের রিটার্নও দিয়েছিলেন, সেটা আমি লিখছেন যে হ্যাঁ এইগুলো হচ্ছে কি ওদের পয়েন্ট। সেই পয়েন্টগুলো কিন্তু এই জায়গাটা যেটা 11 ফিটের জায়গা, যেটা ভিডিওটা ভাইরাল হয়েছে, এখানেই বসে কিন্তু ওনারা লিখেছেন। ওটা টাইম টু টাইম চেঞ্জও হয়েছে, সেটা আপনারা হয়তো জানেন। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথাটা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল, এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার, তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন, পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন, এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি। এছাড়া আপনাদের একটু এটাও বলি যে যেখানে আর কি দাবি দাবা লেখা হয়েছে, যেখানে ডাক্তারবাবুরা লিখেছেন, তাছাড়া ওদের মধ্যে যত কথোপকথন হয়েছে, টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে, এই পুরো পোর্শনটাই কিন্তু এই 11 ফিটের মধ্যে হয়েছে। ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল, বিকজ ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জানাচ্ছিলেন। যেটা সেমিনার হলের বাইরের যে করিডোরটা, যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডোর, ওখানে কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু সেটা কোনোভাবেই তারা কিন্তু কখনোই পিওতে ঢোকেননি, তারা বাইরেই ছিলেন। এবং সেমিনার হলে যেখানে বডি পাওয়া গেছিল তার থেকে 40 ফিটের মধ্যে বহিরাগত কেউ আসেননি। কর্ডনটা কটায় করা হয়েছিল? এইটা কর্ডন কটা, এটা তো আগেই আমরা প্রেস ব্রিফে তো আমরা বলে দিয়েছি, এটা আমরা আলাদা করে এখন আর জানাচ্ছি না। মা বাবা কটার সময় এসেছিল এবং রেস্ট্রিক্টেড লোক বলছেন তারা কারা ছিল? আইনজীবী ছিল?
আমরা শুনেছি এটা অনেকে বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। মানে এই 11 ফিট যেটা বলছিলাম সেটা কিন্তু সেমিনার হলের ভেতরে, সেমিনার হলের ভেতরে কর্ডন করা পোর্শনের বাইরে। কি করে বলছেন মানে হলের ভেতরেই তো ঢুকতে দেওয়াটা কি মানে ঠিক ছিল মানে বিষয়টা যে 40 ফিটের মধ্যেই হবে? ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন, যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল। এটা কর্ডন করা পোর্শনের বাইরে। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, অ্যান্ড তখন প্রবেশ করা সম্ভব নয়। ঘটনাটা করা হয়েছিল কোনোরকমভাবে জানা সম্ভব ঘটনা আর মা বাবা কখন আসে? এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো। যদি আপনি আগে প্রেস ব্রিফগুলো সম্ভবত মিস করে গেছেন, আমরা আলাদা করে বলে দেবো। এটা মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বেটার বলতে পারবেন যে ওনারা কেন আইনজীবী রেখেছিলেন। আমরা দাঁড়িয়ে তো দেখুন এখানে ছিলাম না। না, বাকি দরজাগুলো বন্ধ করা ছিল। দেয়ার ইজ নো আদার ওয়ে। ওই একটাই চ্যানেল ছিল, ওই চ্যানেল দিয়ে ঢুকতে হবে, বাকিটা পুরোটাই আর কি আমাদের লোকজন দাঁড়িয়ে ছিল, ওটা কোনোভাবে আশা করা সম্ভব নয়। দরজাটা একটা সেমিনার হল ঢোকার জন্য, তার ভিতরে 40 ফিট আপনারা কভার করেছেন এবং 11 ফিটের মধ্যে সবাই দাঁড়িয়ে ছিল, তাই তো? যেখানকার যেটা ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ওটা ওই কর্ডন এরিয়ার বাইরে ওই 11 ফুটের মধ্যে সেমিনার হলের ভেতরে। তার প্রশ্নগুলো যদি হয়ে যায় certain amount of people inside the seminar room in a place of occurrence. Could you clarify how many people got into that case and whether this was within the corridor of scene of crime or not? The place of occurrence that is known to us is basically the seminar hall of RG Kar on the 3rd floor. There is a media, social media and some news channels have shown a particular video wherein it is being seen that some people are standing, and it has been told that it is inside the seminar hall and there has been tampering of evidence and the place was not cordoned off by the police. This is the allegation. Let me clarify that the seminar hall is basically a room which is 51 feet by 32 feet, and inside this particular room, when the body was found, the hospital curtains were used to immediately cordon off the area, and for 40 feet from the dead body, no one could enter apart from the scheduled number of people who were supposed to enter in that area. And the video that you may have seen, it pertains to দেখুন, আগের দিন আমরা যেমন 3 জন এসেছিলাম, আজকেও আমাদের সাথে নতুন এই প্রেস কনফারেন্সের মধ্যেই আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে সেখান থেকে ডাক দিয়েছিলাম যে যারা যারা ছাত্ররা আছে আমাদের যে 3টি প্রধান দাবি আছে তার সাথে সম্পৃক্ত, তারা যেন প্রেস ক্লাবে বিকেল 5টার সময় উপস্থিত হয়। তো আমার সাথে আজকে নতুন 2 দাদা, এই দাদা, এই দাদা, এই দাদা, এরা এসে উপস্থিত হয়েছে। তার মানে আমরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছি। তো এরম ভাবেই এই আন্দোলনটাকে আগামী রূপ রাখছে। আস্তে আস্তে আমার কাছে কোনো খবর নেই। এক এক করে দিদি আপনি বলুন, তারপর বলছি। যে পরিস্থিতি আছে সেখানটায় দাঁড়িয়ে আমাদের যেই গণ আন্দোলন সেটারও যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই আমি সমস্ত ছাত্র সমাজের এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে যারা নেটের জন্য ভাবনা চিন্তা করছেন
যারা নেট পরীক্ষা কালকে দিতে চলেছেন, কালকে অবশ্য রিজার্ভ ডে, আজকে যেহেতু ছুটি আছে তার জন্য কালকে রিজার্ভ ডেতে হয়তো পরীক্ষাটাই হচ্ছে, তো 2 শিফটে পরীক্ষা হবে, তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাও যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায়, যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দেবে। আর কালকে আমাদের তো কোনো ভাষার পরীক্ষা নেই, বাংলা ভাষার, ঠিক আছে। আর দ্বিতীয় কথা যে পরশুদিনও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো সেখানেও তো নেট পরীক্ষা আছে, তো আপনারা এই তৃণমূল ছাত্র কংগ্রেসের যে তারাও যে এখানটায় করবে প্রোগ্রাম, তাদের কাছেও এই প্রশ্নগুলো একটুখানি দয়া করে রাখবেন। আমি পুরোটা আপনাদেরকে একখান বলে দেবো, আগে প্রশ্নগুলো নিয়ে নেই। কোন রাজনৈতিক নেতৃত্ব কি বক্তব্য দিয়েছে এই আন্দোলনের করতে? আবার বলছি আপনাদের কাছে, আবার বার্তা দিচ্ছি আপনাদের মাধ্যমে, দয়া করে গণ আন্দোলনকে জায়গায় নিয়ে যাবেন না। স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাজ এখানটায় একটা গণ আন্দোলন, যেই অবনতি ঘটে চলেছে তার জন্য পা মেলাতে চলেছে, এটাকে আপনাদের কাছেও এটা দায়বদ্ধতা আপনাদেরও থাকা উচিত যে এই গণ আন্দোলনটা হোক না পশ্চিমবাংলার ইতিহাসে একটা প্রথম এমন গণ আন্দোলন যেটা একটা ইতিহাস সৃষ্টি করবে, যেটা একটা এমন গণ আন্দোলন হয়ে উঠবে যে দিদিয়া ভাইয়ের ওপর যে নির্যাতন হয়েছে তার একটা প্রকৃত জাস্টিস এখানটায় আমরা নিয়ে আসতে পারবো। অবশ্যই আমি দিয়ে দেবো, আপনাদের আগে প্রশ্নগুলো করে নিই। অবশ্যই দাদা বলুন। অরূপবাবু আমায় ভালোভাবে চেনে না, আমি উনার পাড়ার ছেলে, ব্যাস হয়ে গেছে। অরূপবাবু, আমি আর উনার বক্তব্যের কোনো গুরুত্ব দিতে চাই না, আমি উনার বক্তব্যের করতে চাই না। মাননীয় সুপ্রিম কোর্টের একজন করে বলুন, দাদাটা হচ্ছে না। হ্যাঁ বলুন বলুন বলুন, কি বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ সেটা কে তুলছে? যতই ডেমনস্ট্রেশন হয়ে থাকুক না কেন, প্রত্যেকটাই পিসফুল যেন হয়, এবং সেটার জন্য কলকাতা পুলিশ কিন্তু বিভিন্ন সময় এটাকে কিন্তু যারা ডেমনস্ট্রেট করছেন বা যারা মিছিল করছেন এদের সাথে কিন্তু টাচে থেকে সবকটাই আমরা কিন্তু ফ্যাসিলিটেট করেছি। ফলে কালকের জন্য কিন্তু আমাদের আপনাদের কাছে একটা প্রথম কথা যে কেউ কিন্তু কোনো গুজব রটাবেন না, এবং হচ্ছে গিয়ে কোনোভাবেই কিন্তু আপনারা আইন শৃঙ্খলা নিজের হাতে কিন্তু তুলে নিয়ে ওটাকে লঙ্ঘন করার চেষ্টা করবেন না। সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেরকম বলা আছে পিসফুল প্রোটেস্ট, পিসফুল মার্চ, পিসফুল ডেমনস্ট্রেশন, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর যোগাযোগ করতে পারেন, তবে আগামীকালের জন্য কিন্তু সবাইকে আমরা বলছি কারোর যাতে কোনো অসুবিধা না হয়, আপনারা কিন্তু আপনাদের লোকাল পুলিশ স্টেশন হোক বা রাস্তায় যদি নিয়ারেস্ট যাকে আপনারা পুলিশ পার্সোনাল পাবেন, যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করবেন। সাধারণ লোকের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু কলকাতা পুলিশের একটা ভালো অ্যারেঞ্জমেন্ট থাকবেন, আপনারা কিন্তু সেটাকে কাইন্ডলি ফলো করবেন। এটা আমরা আপনাদের পরে প্রেস বক্তব্যটা জানিয়ে দেবো। দেখুন, কালকে যদি কেউ ফোন করতে চান অবভিয়াসলি আমাদের 100 ডায়াল আছে, সেটাতে আপনারা 100 ডায়াল করতে পারেন, নাহলে নিয়ারেস্ট যাকে দেখতে পাবেন সবাইকে আমরা ব্রিফ করে রেখেছি, কারোর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিক আছে।